আমাদের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। গল্পটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার, আজকের আলোচনায় আমরা একটা নতুন গোয়েন্দা গল্পের জগতে ঢুকছি। হ্যাঁ, বইটার নাম ৯টি ছায়া, গোয়েন্দা জয়ের অভিযান। গল্পের শুরুটা কলকাতায়। সময়টা শরৎকাল, বেশ একটা শান্ত পরিবেশ। কিন্তু ওপরে ওপরে শান্ত হলেও ভেতরে ভেতরে একটা চাপা আতঙ্ক কাজ করছে, তাই না? ঠিক তাই, কারণ মাত্র ২ মাসের মধ্যে পরপর ৪টে খুন হয়ে গেছে শহরে। হ্যাঁ, সূত্র বলছে ৪ জন মৃত ব্যক্তি, এরা কিন্তু একে অপরের থেকে একদম আলাদা। হ্যাঁ, মানে বয়স, পেশা, সামাজিক অবস্থান কোনো মিল নেই। কিন্তু মিল একটাই জায়গায়, সেটা হলো খুনের ধরনে। একদম, প্রত্যেকের মাথার পেছনে মানে ভারী কোনো ভোঁতা জিনিস দিয়ে মারা হয়েছে, প্রচণ্ড আঘাত। বেশ নৃশংস, তাই না? আজকের দিনে দাঁড়িয়ে এমন ঘটনা, আর ওই জিনিসটা প্রত্যেকটা লাশের পাশে। হ্যাঁ, ওই কাঠের ছোট্ট ছায়ামূর্তিটা খুব অদ্ভুত ব্যাপার। শুধু অদ্ভুত নয়, ওগুলোর গায়ে আবার নম্বরও লেখা, রোমান হরফে 1 2 3 4। স্পষ্টতই এটা কোনো সাধারণ কোন খারাপই নয়, মানে খুনি কিছু একটা বলতে চাইছে। একটা বার্তা। পুলিশের ডেপুটি কমিশনার অরিন্দম বসু, তিনিও তো তাই মনে করছেন। হ্যাঁ, উনি এটাকে সিরিয়াল কিলিং হিসেবেই দেখছেন, মানে একই লোক একটা নির্দিষ্ট ছক মেনে খুনগুলো করছে। কিন্তু কি সেই বার্তা, কার জন্য? পুলিশ তো হিমশিম খাচ্ছে। একদম, ডিসিপি বসু নিজেই স্বীকার করছেন যে খুনি ভীষণ চালাক, কোনো সূত্র, কোনো প্রমাণ কিছু রাখছে না, যেন মানে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আর এই অবস্থাতেই অরিন্দম বসু তার তুরুপের তাসটা ফেললেন। ডেকে পাঠালেন প্রাইভেট ডিটেকটিভ জয়সেনকে। হ্যাঁ, জয়সেন, যার পরিচিতিটাও একটু অন্যরকম। মানে উনি আগে অপরাধ মনোবিজ্ঞানী ছিলেন। ও আচ্ছা, মানে ক্রিমিনাল সাইকোলজিস্ট, যারা অপরাধীদের মন নিয়ে কাজ করেন। ঠিক তাই, আর এখন একজন তুখোর প্রাইভেট ডিটেকটিভ। চেহারা, হাবভাব একটু ধারণা দেওয়া যাক। মাঝারি বয়স, বেশ লম্বা, প্রায় ৬ ফুট, ধারালো চেহারা, গোফ আছে, আর চোখের দৃষ্টিটা খুব স্থির, মানে কিছু খুঁজছে সবসময়। তার সঙ্গে একজন সহকারীও আছেন তো, শুভ দত্ত। হ্যাঁ, শুভ দত্ত আগে কলকাতা পুলিশের ডেটা অ্যানালিস্ট ছিলেন, মানে তথ্য বিশ্লেষক। বোঝাই যাচ্ছে ডিসিপি বসু প্রথাগত তদন্তের বাইরে গিয়ে কিছু একটা চাইছেন। হয়তো এই জুটির কাছে অন্যরকম কিছু আছে। সেটাই, বসু বলছিলেন, আমরা শুধু লাশ পাচ্ছি, খুনি ছায়াটুকুও দেখতে পাচ্ছি না। এই অবস্থায় জয়সেনের ওই মানে অন্যরকম দৃষ্টিকোণটাই ভরসা। আর জয়সেনের প্রথম মন্তব্যটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। কোনটা? ওই যে হ্যাঁ, উনি বলছেন ছায়ারা চলাফেরা করে আলোয় নয়, অন্ধকারে। আমাদেরও সেই অন্ধকারেই নামতে হবে। এটা কিন্তু শুধু কথার কথা নয়, হয়তো এর ভেতরে গভীর মানে থাকতে পারে। কি রকম? মানে উনি কি তদন্তের পদ্ধতির কথা বলছেন? আমার তো তাই মনে হয়। হয়তো উনি বলতে চাইছেন যে শুধু সাধারণ প্রমাণ বা তথ্যের আলোয় কাজ হবে না, আমাদের নামতে হবে সেই অন্ধকারে, মানে ঘটনার পেছনের মনস্তাত্ত্বিক দিকটায়। ঠিক, অপরাধীর মনে কি চলছে, তার মোটিভ কি, সে জটিল অন্ধকার দিকগুলোয়, সেখানেই হয়তো আসল সূত্র লুকিয়ে আছে। শুরুতে একটা চরিত্র তালিকা দেওয়া আছে বইতে। হ্যাঁ, তালিকাটা দেখেছি, বেশ কিছু নাম আছে: জয় সেন, শুভ দত্ত, ডিসিপি বসু, ডক্টর মীনা লাহেরি। ইনি ফরেন্সিক এক্সপার্ট, তাই না? হ্যাঁ, তারপর আছেন শিল্পপতি অমিতাভ ধর, তার মেয়ে রিয়া ধর, আর সাংবাদিক রবি কুণ্ডু, প্রাক্তন মানসিক রোগী সঞ্জয় করিম, আর সবশেষে লেখা অচেনা ছায়া খুনি। তাহলে সংক্ষেপে যা দাঁড়ালো, কলকাতায় এক সিরিয়াল কিলার ঘুরছে, যে খুনের পর সাংকেতিক ছায়ামূর্তি রেখে যাচ্ছে। পুলিশ কার্যত অসহায়, আর এই কেসের সমাধানের ভার এসে পড়েছে জয় সেনের ওপর, প্রাক্তন অপরাধ মনোবিজ্ঞানী, বর্তমান গোয়েন্দা। একদম, তার ভরসা সহকারী শুভ দত্ত আর নিজের ব্যতিক্রমী বিশ্লেষণ ক্ষমতা। শহরের একটা ফ্ল্যাটে পঞ্চম মৃতদেহ পাওয়া গেছে। এবার শিকার হলেন শ্রীরূপ রায়, একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, আর হত্যার ধরন সেই একই, মাথার পেছনে ভারী কিছু আঘাত। এই যে একইভাবে খুন, এটা কিন্তু বেশ ভয়ের, তাই না? মনে হয় যেন খুনি একই সিগনেচার রেখে যাচ্ছে। আর ঘটনাস্থলে, হ্যাঁ, সেই চেনা জিনিসটা, কাঠের ছায়ামূর্তি, এবার নম্বর 5। কিন্তু এখানে একটা নতুন ব্যাপার আছে। ফোরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর মীনা লাহিড়ী যা বলেছেন,
এবারের ছায়ামূর্তির আকারটা নাকি একটু অন্যরকম। হ্যাঁ, এই আকারের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এটা কি শুধু সংখ্যার ক্রম বোঝাতে, নাকি এর পেছনে অন্য কোনো মানে আছে, বা হয়তো কোনো মেসেজ? হুম, তদন্তকারীদের জন্য এটা কিন্তু একটা নতুন দিক খুলে দিল ভাবনার। ঠিক। আর ঘরের ভেতরে তল্লাশি চালানোর সময় তদন্তকারী জয় যা পেলেন সেটা তো প্রায় খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মতো। একটা ফাইল, স্নেহময়ী মানসিক পুনর্বাসন কেন্দ্রের কিছু কাগজপত্র। এখানেই তো মনে হচ্ছে তদন্তের আসল বাঁকটা এলো, তাই না? একদম। কারণ একটু যদি আমরা পিছিয়ে দেখি, আগের 4 জন খুন হওয়া ব্যক্তির মধ্যে 2 জন কিন্তু এই পুনর্বাসন কেন্দ্রের বোর্ড মেম্বার ছিলেন। ও আচ্ছা। হ্যাঁ, এতদিন যেগুলোকে হয়তো বিচ্ছিন্ন ঘটনা মনে হচ্ছিল, এই ফাইলটা পাওয়ার পর হঠাৎ করে সব যেন এক সুতোয় বাঁধা পড়ছে। এখন বেশ পরিষ্কার যে এই খুনগুলোর শেকড়টা আসলে ওই মানসিক পুনর্বাসন কেন্দ্র আর তার অতীতের কোনো ঘটনার সাথে যুক্ত। অতীতের ঘটনা? হ্যাঁ, অনেক রহস্য গল্পেই তো এমন দেখা যায়, তাই না? অতীতের কোনো চাপা পড়া ঘটনাই বর্তমানের অপরাধের মূল কারণ হয়ে দাঁড়ায়। আর সেই অতীত খুঁজতে গিয়েই তো আরও ভয়ঙ্কর তথ্য সামনে এলো। কেন্দ্রটা নাকি 8 বছর আগে আগুনে পুড়ে গিয়েছিল। একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। সেই ঘটনায় 5 জন রোগীর মৃত্যু হয়, কিন্তু সরকারি রিপোর্টে একটা কিন্তু আছে। কি সেটা? রিপোর্টে বলা আছে একজন রোগী সেই আগুন লাগার ঘটনা থেকে নিখোঁজ। তার মৃতদেহ পাওয়া যায়নি, কোনো খোঁজও মেলেনি পরে। নিখোঁজ মানে মৃত না, জীবিত না, জাস্ট ভ্যানিশড? বলতে গেলে তাই। আর এই নিখোঁজ রোগী এখন তদন্তের একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। স্বাভাবিক, সন্দেহ তো তাকে ঘিরেই দানা বাঁধবে। ঠিক। তদন্তকারীদের এখন ধারণা হচ্ছে সেই অগ্নিকাণ্ড থেকে যে বেঁচে গিয়েছিল সেই ব্যক্তি হয়তো এই খুনগুলো করছে প্রতিশোধ নিতে। প্রতিশোধ? অগ্নিকাণ্ডের ঘটনার জন্য, বা তার সাথে যারা যুক্ত ছিল তাদের ওপর? সম্ভবত। এই তত্ত্বটা যদি সত্যি হয়, তাহলে প্রত্যেকটা ছায়ামূর্তি যেন সেই প্রতিশোধেরই এক একটা সিম্বলিক ধাপ। তদন্ত এখন শুধু বর্তমানের খুন নিয়ে নয়, বরং 8 বছর আগের সেই আগুন লাগার রহস্য আর ওই নিখোঁজ রোগীর আসল পরিচয় খুঁজে বের করার দিকেই এগোচ্ছে। ব্যাপারটা সত্যি খুব জটিল হয়ে উঠছে। কিভাবে দেখুন, আলাদা আলাদা সূত্র, এক এক পেশার মানুষ খুন হচ্ছে, ঘটনাস্থলে ওই অদ্ভুত ছায়ামূর্তি, আর এখনই পুরনো রিহ্যাব সেন্টারের কানেকশন, সব মিলেমিশে একটা বড় আরও ভয়ের ছবি তৈরি করছে। বোঝাই যাচ্ছে অতীতের ছায়া কিভাবে বর্তমানকে তাড়া করছে। তাহলে মোদ্দা কথাটা এই দাঁড়ালো যে তদন্তের ফোকাস এখন পুরোপুরি সরে গেছে স্নেহময়ী মানসিক পুনর্বাসন কেন্দ্র, সেখানকার অগ্নিকাণ্ড আর সেই একজন নিখোঁজ রোগীর দিকে। পঞ্চম খুনটা শুধু সংখ্যা বাড়ায়নি, আসলে রহস্যের উৎসের দিকে ইশারা করেছে। একদম। কলকাতা পুলিশের সেই ধুলো মাখা রেকর্ড রুম, কিছু আধপোড়া ফাইল, আর প্রায় 8 বছর আগের একটা আগুন লাগার ঘটনা। ফাইলগুলো তো বেশ পুরনো, কিছু অংশ যেমন বলছিলেন পোড়াও, কিন্তু তার মধ্যেই একটা অদ্ভুত, একটা গরমিল। গরমিল কিরকম? দেখুন, আগুন লেগেছিল 8 বছর আগে। রিপোর্ট বলছে 5 জন রোগী মারা যান, কিন্তু দেহ শনাক্ত করা গেছে 4 জনের। শুধু 4 জনের? 5 জনের মধ্যে? হ্যাঁ, সায়া সেনগুপ্ত নামে যে মহিলা রোগী ছিলেন তার কোনো চিহ্নই পাওয়া যায়নি, না জীবিত অবস্থায় না মৃত। এখানেই তো প্রথম খটকাটা লাগে। এরপর জয় আর শুভ যান রবিকুণ্ডুর কাছে। উনি একজন সাংবাদিক যিনি 8 বছর আগে এই ঘটনাটা কভার করেছিলেন। ওনার কাছ থেকে কি জানা গেল? পুরনো সাংবাদিক, নিশ্চয়ই কিছু মনে রেখেছেন। রবিকুণ্ডু স্মৃতি বেশ ভালো। উনি বললেন যে কেন্দ্রটা ছিল শিল্পপতি অমিতাভ ধর ওনার ট্রাস্টের অধীনে, আর তদন্তটাও বেশ তাড়াহুড়ো করে ধামাচাপা দেওয়া হয়েছিল। ধামাচাপা কেন? সেটাই তো প্রশ্ন। তবে সবচেয়ে জরুরি তথ্যটা উনি দেন, ওনার কাছে নাকি খবর ছিল, 8 বছর আগেকার খবর, যে আগুন লাগার দিন সকালেই সায়া সেনগুপ্ত বেশ ডিস্টার্বড অবস্থায় সেন্টার থেকে পালিয়ে গিয়েছিলেন। কি? আগুন লাগার আগেই? হ্যাঁ, সকালেই। এরপর তাকে আর কেউ খুঁজে পায়নি। এই তথ্যটা পাওয়ার পর সায়ার বেঁচে থাকার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই বেড়ে গেল। পালিয়ে গিয়েছিলেন আগুন লাগার আগেই? তাহলে তো অগ্নিকাণ্ডের কারণের পাশাপাশি সায়ার পালিয়ে যাওয়াটাও একটা রহস্য। আচ্ছা, তাহলে অমিতাভ ধর, যার ট্রাস্টের অধীনে ছিল কেন্দ্রটা, তিনি কি কিছু লুকাচ্ছেন? ওই ধামাচাপা দেওয়ার পেছনে কি তার কোনো ভূমিকা ছিল? তদন্তকারীরা তো এরপর তার সাথেই দেখা করতে যান, তাই না? হ্যাঁ, যান। কিন্তু অমিতাভ ধর যেন পুরো ব্যাপারটা এড়িয়ে যেতে চাইছেন।
পুরনো ঘটনা মনে নেই, মনে রাখতে চান না, এইরকম একটা ভাব আর কি। এড়িয়ে যাচ্ছেন। কিন্তু কিন্তু গোলমালটা বাঁধে তার মেয়ের আচরণে। রিয়াধর রিয়াধর কিরকম? কথা বলতে বলতে রিয়া হঠাৎ বলে ওঠে অদ্ভুতভাবে যে ছায়ারা মরে না, তারা বদলে যায়। ছায়ারা মরে না, তারা বদলে যায়। এটা তো খুব অদ্ভুত কথা। খুবই অদ্ভুত। আর জয় একই সাথে খেয়াল করেন টেবিলের উপর রিয়ার কিছু আঁকা ছবি পড়ে আছে, একদম চোখ মুখহীন অন্ধকার কিছু ছায়ামূর্তি। মানে ছবিগুলো দেখলেই কেমন একটা একটা চাপা ভয় বা আতঙ্কের অনুভূতি হয়। সব মিলিয়ে জয় আর শুভর মনে একটা একটা নতুন, বলতে গেলে আরো মারাত্মক সন্দেহ দানা বাঁধতে শুরু করে। কিরকম? জয় ভাবতে শুরু করেন তারা যে ছায়াকে খুঁজছেন, মানে হারিয়ে যাওয়া ছায়া সেনগুপ্তকে, সে হয়তো সত্যিই মরেনি, কিন্তু সে হয়তো অন্য কোথাও লুকিয়েও নেই। তাহলে জয় সন্দেহ করতে শুরু করেন, আচ্ছা এই যে অমিতাভ ধরের মেয়ে রিয়াধর, এই রিয়াই কি আসলে সে হারিয়ে যাওয়া ছায়া সেনগুপ্ত? এই তত্ত্বটাই জয় আর শুভর মাথায় আসছে। ছায়াটাই হয়তো মানুষের ছদ্মবেশে পরিচয় বদলে একেবারে তাদের চোখের সামনে এসে দাঁড়িয়েছে। শুভ মানে গল্পের একটা চরিত্র, সে একটা ক্যাফে থেকে একটা চিঠি পায়, বেনামি চিঠি। আর চিঠির ভাষাটা দেখুন কি সাংঘাতিক। আমরা সবাই জানতাম সে মরেনি, আমরা সবাই চুপ ছিলাম। মানে শুধু একটা তথ্য নয়, এর মধ্যে একটা ভয়, একটা অপরাধ বোধ লুকিয়ে আছে যেন। ঠিক তাই, মনে হচ্ছে যেন ওই অগ্নিকাণ্ডের ঘটনার সাথে যুক্ত কেউ, হয়তো কোনো সাক্ষী এতদিন পর কিছু বলতে চাইছে, অথবা হয়তো কাউকে সাবধান করছে। আর এই চিঠির সূত্র ধরেই তো তদন্তকারী জয় এগোচ্ছেন। তার মনে হচ্ছে যেন ছবিটা একটু একটু করে স্পষ্ট হচ্ছে। হ্যাঁ, জয়ের প্রাথমিক ফোকাসটা কিন্তু রিয়া নামের চরিত্রটির দিকেই যাচ্ছে। কিন্তু জয় কি নিশ্চিত যে রিয়াই সব করছে, নাকি অন্য কোনো অ্যাঙ্গেলও দেখছে? না না, বিষয়টা অতটা সহজ নয়। জয়ের কিন্তু মনে হচ্ছে রিয়া একা নয়, তার সন্দেহের তালিকায় মানে রিয়ার বাবা অমিতাভ ধরের নামও আসছে। অমিতাভ ধর? কিন্তু কেন? মানে উনি তো বেশ পরিচিত, সফল একজন মানুষ। জয়ের বিশ্লেষণটা কিন্তু বেশ গভীর। সে অমিতাভ ধরকে বাইরে থেকে একজন সফল মানে আলোকিত মানুষ হিসেবে দেখলেও তার মনে হচ্ছে এই পরিচিতির আড়ালে একটা অন্ধকার দিক আছে, একটা ছায়া বলতে পারেন। ও আচ্ছা, মানে জয় ভাবছে অমিতাভ ধর হয়তো সরাসরি খুনে জড়িত নয়, কিন্তু হ্যাঁ, হয়তো তিনি ঘটনাগুলো ঘটতে দিচ্ছেন, বা হয়তো রিয়াকে আড়াল করার চেষ্টা করছেন। এই যে দ্বৈত সত্তার ধারণা, এটাই রহস্যটাকে আরও জটিল করে তুলছে। আচ্ছা, এরপর তো জয় আর শুভ আবার সেই পুরনো জায়গাটায় ফিরে যায়, স্নেহময়ী মানসিক পুনর্বাসন কেন্দ্রের ধ্বংসাবশেষে। হ্যাঁ একদম। আর সেখানে ওরা একটা গুরুত্বপূর্ণ ক্লু পায়। পোড়া ইটের নিচ থেকে খুঁজে পায় ছায়া সেনগুপ্তা নামে এক রোগীর ওষুধের প্যাকেট। ছায়া সেনগুপ্ত, এই নামটা তো আগে সেভাবে আসেনি। এটা তো একটা বিরাট মোড়। অবশ্যই, কারণ এতদিন ধরে ছায়ার ব্যাপারটা যেন চাপা দেওয়া ছিল। এই ওষুধের প্যাকেট প্রমাণ করে যে ছায়া সেখানে ছিল, কিন্তু এখানেই শেষ নয়। আরও কিছু পাওয়া যায়? হ্যাঁ, ঠিক এর কিছুক্ষণ পরে খসে পড়া সিমেন্টের তলা থেকে একটা পোর্ট্রেট পাওয়া যায়, একটা কিশোরীর ছবি। কিশোরীর ছবি? কার? যার মুখের আদল হুবহু রিয়ার মতো। এই দুটো জিনিস পাশাপাশি রাখলে তো একটাই সম্ভাবনা জোরালো হয়, তাই না? তার মানে জয় যে সিদ্ধান্তে পৌঁছাচ্ছে রিয়া আর ছায়া সেনগুপ্ত একই ব্যক্তি। ঠিক ধরেছেন, জয় এই সিদ্ধান্তে আসছে যে রিয়া আসলে ছায়া সেনগুপ্ত। যে মেয়েটিকে সবাই অগ্নিকাণ্ডে মৃত বলে ধরে নিয়েছিল, সে আসলে বেঁচে আছে, এতদিন অন্য পরিচয়ে ছিল। এটা তো পুরো ঘটনাটাকেই উলটপালট করে দেয়। তাহলে এই খুনগুলো কি ছায়ার প্রতিশোধ? সেটাই তো মনে হচ্ছে। এই আবিষ্কারটা শুধু গল্পের মোড় ঘোরাচ্ছে না, এটা চরিত্রের ভেতরের যন্ত্রণা, তার ট্রমা, তার প্রতিহিংসার কারণ সব সামনে আনছে। কিন্তু এই সত্যিটা জানার পরেই তো বিপদ আরও বাড়ে। একদম ঠিক তখনই ডিসিপি বসুর ফোন আসে, খবর আসে আরও একটা খুন হয়েছে। আবার খুন? কে? একজন প্রাক্তন নার্স, যিনি ওই অগ্নিকাণ্ডের রাতে স্নেহময়ী মানসিক কেন্দ্রের ডিউটিতে ছিলেন। তার মানে প্রতিটা শিকারের সঙ্গেই ওই রাতের ঘটনার যোগ আছে। খুনি মানে ছায়া খুব হিসেব করে এগোচ্ছে। হ্যাঁ, অত্যন্ত ঠান্ডা মাথায়। জয় বুঝতে পারছে ছায়া তার লক্ষ্যের দিকে খুব দ্রুত এগোচ্ছে, আর ওদের হাতে সময় প্রায় নেই। জয়ের অনুমানটা কি?
কটা খুনের পরিকল্পনা? জয়ের ধারণা মোট 9টা টার্গেট ছিল, তার মধ্যে 6টা খুন হয়ে গেছে। 6টা? তার মানে আর 3টি বাকি? 3টে বাকি, আর এখানেই জয়ের ভয়টা আরও বাড়ছে। ভয়? কিসের ভয়? জয়ের আশঙ্কা হচ্ছে এই শেষ 3টে টার্গেটের মধ্যে হয়তো তাদের নিজেদের নামও থাকতে পারে। জয় আর শুভর নাম? কেন? কারণ কারা সত্যিটা জেনে ফেলেছে বা জানার খুব কাছাকাছি চলে এসেছে। সত্যিটা খুঁজে বের করাটাই যেন তাদের জন্য বিপদ ডেকে আনছে। সূত্র বলছে রাত 1:30 নাগাদ একটা ক্লিনিকের পেছনে তার মৃতদেহ পাওয়া যায়। ইনি কে ছিলেন জানো? ইনি ছিলেন 8 বছর আগের ওই অ্যাসাইলামটার একজন প্রাক্তন নার্স। ও আচ্ছা। আর লাশের পাশে সেই একই জিনিস, কাঠের ছায়ামূর্তি, তাতে 6 নম্বর লেখা। হ্যাঁ, মানে প্যাটার্নটা মোটামুটি একই রেখেছে খুনি, কিন্তু একটা বড় সড়ো পার্থক্য আছে এবার। পার্থক্য কি সেটা? শিকারের হাতটা ভাঙা ছিল, এটা কিন্তু আগের খুনগুলোতে আমরা দেখিনি। তাই তো, এর মানে কি দাঁড়ায়? জয় যেমনটা ভাবছে গল্পে, খুনি হয়তো তার লক্ষ্যের প্রায় শেষে এসে পড়েছে, তাই আরো বেপরোয়া, আরো মরিয়া। মরিয়া শব্দটা শুনেই মনে পড়ল ওই চিঠিটার কথা। রবি কুণ্ডুর অফিসে নাকি পরের দিন কেউ একটা চিঠি রেখে যায়। হ্যাঁ, একজন অজানা মহিলা। চিঠিটার ভাষা কিন্তু সাংঘাতিক। কি লেখা ছিল তাতে? লেখাটা এই রকম: তোমরা সবাই ছিলে নীরব, আমি একা পুড়েছিলাম, একা কেঁদেছিলাম, এখন তোমরা সবাই একা মরবে। উফ, গায়ে কাঁটা দিচ্ছে। আরও আছে, লিখেছে 9টা ছায়া, 9টা ন্যায় বিচার। 9টা ছায়া, 9টা ন্যায় বিচার? তার মানে সে নিজেকে বিচারক ভাবছে? একেবারে। জয়ও ঠিক এই মন্তব্যটাই করেছে। খুনি নিজেকে একরকম বিচারকের আসনে বসিয়ে দিয়েছে, যেন সেই ঠিক করছে কার কি শাস্তি প্রাপ্য। কিন্তু এই নীরব দর্শক কারা? শুধু কি যারা সরাসরি যুক্ত ছিল তারাই, নাকি আরও কেউ? এটাই তো বড় প্রশ্ন। মানে তার রাগটা কি শুধু অপরাধীদের ওপর, নাকি যারা দেখেও চুপ ছিল তাদের ওপরও? চিঠিটা কিন্তু সেদিকেই ইঙ্গিত করছে। এই সূত্রগুলো পাওয়ার পর জয় আর শুভ কি করল? ওরা সোজা চলে গেল লিয়াধরের কাছে, আর ঘটনাচক্রে অমিতাভ তখন সেখানেই ছিলেন। আচ্ছা, তারপর রিয়ার প্রতিক্রিয়া কি ছিল? শুরুতে সে বেশ শান্ত থাকার ভান করছিল, কিন্তু যখন জয় সরাসরি প্রশ্নটা করল। কোন প্রশ্নটা? জয় জিজ্ঞেস করল, ছায়া সেনগুপ্ত নামটা কি তুমি ভুলে গেছো? আর তার সাথে একটা পোড়া ছবি দেখালো। ও, আর তখনই ব্যাস, ওইখানে রিয়ার সব প্রতিরোধ ভেঙে চুরমার। প্রথমে যদিও নানা করছিল, কিন্তু ওই পোড়া ছবিটা হয়তো ওর অতীতের ভয়াবহতার প্রতীক। ওটা দেখে আর নিজেকে সামলাতে পারল না। কি করল সে? একেবারে ভেঙে পড়ল, চিৎকার করে বলতে লাগলো, ওরা আমার জীবন পুড়িয়েছিল, ওরা আমাকে অন্ধকারে ফেলে দিয়েছিল। মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল ভেতরে কি পরিমাণ যন্ত্রণা আর ক্ষোভ জমেছিল। সে বলল, আমি রিয়া নই বাবা। বাবা অমিতাভকে? হ্যাঁ, বলল, আমি সেই ছায়া, তোমার চেনা আগুনের ছায়া। কি সাংঘাতিক! তার মানে রিয়া ধর বলে আসলে কেউ নেই, পুরোটাই একটা মুখোশ। সে আসলে ছায়া সেনগুপ্ত, অতীতের সেই কিশোরী যে এতদিন পর ফিরে এসেছে প্রতিশোধ নিতে। এই পরিচয় বদল, এই নতুন জীবন, সবটাই তার পরিকল্পনার অংশ। এই নাটকীয় মুহূর্তের মধ্যেই সে সুযোগ বুঝে পালিয়ে যায়। আর জয় তখন বুঝতে পারে যে বিপদ এখনো শেষ হয়নি। একদম, কারণ ছায়া নিজেই বলেছে, বা তার চিঠি অনুযায়ী এখনো 3 জন বাকি, এখনো 3টা ছায়া বাকি। তার মানে ওই 9টা ন্যায় বিচারের কোটা এখনো পূর্ণ হয়নি। না, আর তাই জয় নির্দেশ দেয়, ওকে এক্ষুনি ধরতে হবে, ধাওয়া করতে হবে, কারণ আরও 3টে জীবন এখন ঝুঁকির মুখে। কলকাতা শহরের পশ্চিমে একটা পুরনো পরিত্যক্ত কারখানা। সময়টা গভীর রাত, প্রায় 2টো বাজে, আর পুলিশ পুরো এলাকাটা ঘিরে ফেলেছে। ভেতরে সাংঘাতিক টেনশন। ঠিক, আর ঘটনাস্থলে আমাদের মূল চরিত্ররা, পুলিশ অফিসার জয় সেন আর তার সহকর্মী শুভ। তো ওরা দুজন ঢুকলো কারখানার ভেতরে। কি দেখলো সেখানে? ভেতরে ঢুকেই মুখোমুখি হলো ছায়া। অন্ধকার, শুধু টর্চের আলো কাঁপছে। আর তার মধ্যেই ছায়ার ওই কথাটা। কোনটা? ওই যে, তোমরা সত্যি জানতেও চাও না কিভাবে একজন মানুষ ছায়ায় পরিণত হয়। এখানেই শুভর প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। শুভ কি জিজ্ঞেস করেছিল? শুভ ওকে ওর আসল পরিচয়ের কথা মনে করানোর চেষ্টা করে। মানে ওকে বোঝানোর চেষ্টা যে সে শুধু ছায়া নয়, সে রিয়া। হ্যাঁ, কিন্তু ছায়ার উত্তরটা আরও মারাত্মক। আমি আমার পরিচয় পুড়িয়ে ফেলেছে সেদিন। জয়সেন ওকে বলল, তুমি বিচার করছো, ঠিক আছে, কিন্তু
যাদের মেরেছ তারা তো কেউ আদালতেও দোষী প্রমাণিত হয়নি, আর ওকে শুধু ছায়া বলে সম্বোধন করলো। রিয়া বা অন্য কিছু নয়, শুধু ছায়া। এরপরই আমরা দেখি সে যেন আর নিজেকে ধরে রাখতে পারছে না। জয়ের যুক্তিটা ওর তৈরি করা প্রতিশোধের গল্পটাকে কোথাও একটা আঘাত করলো। সে কি বুঝতে পারল যে ওর এই পথটা আসলে ভুল বা শূন্য? হয়তো ক্ষণিকের জন্য, কারণ সে ওই ছায়ামূর্তির কৌটাটা ফেলে দিল, হাঁটু গেড়ে বসে পড়ল। এটা শুধু সারেন্ডার নয়, ওর ভেতরে তীব্র টানাপোড়েনেরও বহিঃপ্রকাশ। আর তখনই তো আসল কারণটা বলে, তাই না? হ্যাঁ, ভেঙে পড়ে বলে, তারা আমার কাছে একজন মানুষকে মেরে ফেলেছিল। এরপর তো পুলিশ ওকে গ্রেফতার করে। এই পুরো দৃশ্যটা আসলে কি বলে? প্রতিশোধের পরিণতি, পরিচয় হারানোর যন্ত্রণা? আমার মনে হয় দুটোই। মানে একজন ভিকটিম নিজেই কি করে অন্ধকারের অংশ হয়ে যেতে পারে, তার একটা করুণ ছবি এটা। প্রতিশোধ হয়তো একটা ইলুশন তৈরি করে যে ন্যায় বিচার হচ্ছে, কিন্তু আসলে সেটা আত্মপরিচয়, মানবিকতা সব ধ্বংস করে দেয়। ঠিক। সায়ার পরিণতি এটাই দেখায় যে প্রতিশোধ হয়তো ক্ষণিকের জন্য জ্বালা মেটায়, কিন্তু শান্তি আনে না, সমাধানও দেয় না।